হে গাইজ, দিস ইজ ইউসরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা কার্তিক আরিয়ানের রিসেন্টলি মুক্তি পাওয়া একটি মুভি এক্সপ্লেন করব। মুভিটার নামটা কিছুটা এমন, তু মেরি মে তেরা মে তেরি তু মেরি। ঠিক নামটা আপনারাই দেখে নেবেন, তাই ভিডিওটাকে একটি লাইক করে দিন। চলুন এবার গল্পটা শুরু করি। মুভির শুরুতে আমরা একটি বিয়ের সিন দেখতে পাই, যেখানে একজন মহিলা পিঙ্কি পুরো বিয়ের সব আয়োজন দেখাশোনা করছিল। তখনই আমরা জানতে পারি পিঙ্কি হচ্ছে একটি ওয়েডিং প্ল্যানার কোম্পানি চালায়। তারা সব সময় গ্র্যান্ড ওয়েডিং আয়োজন করে। কিছুক্ষণ পরে সেখানে বরের সঙ্গে রিহান আসে। রিহান হচ্ছে পিঙ্কির ছেলে, আর পিঙ্কি আর রিহান দুজন মিলে এই কোম্পানিটাই চালায়। পাশাপাশি পিঙ্কির ওয়েডিং প্ল্যানার কোম্পানি হচ্ছে বিশ্বের সবচেয়ে টপ 10 ওয়েডিং প্ল্যানার কোম্পানির মধ্যেই পড়ে, তাই টাকার কোনো অভাবই নেই তাদের। এরপর যখন কনে বিদায় চলছে, তখন পিঙ্কি বলে যে এই বিদায়ের সময় মানুষ যে কতই না ড্রামা করে তার একদমই ভালো লাগে না। এই ধরনের মেয়েদেরকে সে একদমই পছন্দ করে না। তারপর পিঙ্কি রিহানকে বলে, তুই তো সবসময় ইউএসএ নিজের বাড়ি চাইছিলি, তাই না? এবার আমি সেখানে একটা বাড়ি কিনছি। এটা শুনে রিহান তো খুব খুশি হয়ে যায়। আসলে পিঙ্কি আর রিহান ইউএসএই থাকে, কিন্তু এখনও তারা সেখানে বাসা ভাড়া থাকছিল। রিহানের কথায় পিঙ্কি এবার নিজের বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রিহান পিঙ্কিকে জানায় যে সে ক্রোয়েশিয়া ভ্যাকেশনে যাচ্ছে এবং পরে এসে সে তার সঙ্গে দেখা করবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রিহান যখন এয়ারপোর্টে আসে, তখন আমরা সেখানে রুমিকে দেখি। সে একটি বুক স্টোরের উপর দিক থেকে বই নামানোর চেষ্টা করছিল, তাই সাহায্যের জন্য সে রিহানকে ডাকে। রিহান তখন বইটা নামিয়ে দেয়, কিন্তু সে বইটা দেখে জিজ্ঞেস করে, এই বইটা কে লিখেছে? তখন রুমি বলে, এটা হচ্ছে আমার এক বন্ধুর লেখা বই। শুধুই একজন ভালো বন্ধু হিসেবে আমি বইটা এখানে নিচে রেখে দিচ্ছি, যাতে মানুষের চোখে পড়ে আর সবাই এই বইটি কিনে। তখন রিয়ান ফ্লার্ট করতে করতে সেই বইটা কিনে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরেই সে জানতে পারে আসলে এই বইটা রুমি নিজেই লিখেছে, আর বইটির নাম হচ্ছে লাভ ইন আগ্রা। এরপর রিহান একটু সামনে এগোতেই আবার রুমির সঙ্গে তার দেখা হয়ে যায়। তখন রিয়ান রুমিকে টিজ করতে শুরু করে, আর এতে রুমি ভীষণ বিরক্ত হয়ে যায়, কারণ রিহান খুব বেশি কথা বলে আর রুমি বেশ চুপচাপ স্বভাবের। ঠিক তখনই রুমির বাবার ফোন আসে। তিনি রুমিকে জিজ্ঞেস করেন সে কেন নিজের ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছে। তখন রুমি বলে, আপনি আমাকে সবসময় বাচ্চা ভেবে রাখেন। আর তারপর রুমির বাবা জিজ্ঞেস করেন, আচ্ছা বল তো তুই কবে ফিরে আসবি? রুমি বলে, আমি ভ্যাকেশনে বেরিয়েছি, তাই আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আর ছোট বাচ্চা নই। এই কথাবার্তা থেকে আমরা জানতে পারি ওমর একজন রিটায়ার্ড আর্মি অফিসার, যিনি এখনও আগ্রাতে থাকেন। তার দুটি মেয়ে, বড় মেয়ের নাম জিয়া আর ছোট মেয়ের নাম রুমি। ওমরের স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন। এরপর রুমি নিজে ফ্লাইটে এসে বসেন। তখন দেখা যায় রিহানও একই ফ্লাইটে উঠেছে। তখন বোঝা যায় যে দুজনে ঘুরতে ক্রোয়েশিয়া বের হচ্ছে। কাকতালীয়ভাবে রিহানের সিটও রুমির পাশেই। রিহান আবার রুমিকে বিরক্ত করতে শুরু করে, আর রুমিও রেগে যায়। একবার প্লেন ল্যান্ড করলেই হলো, আর কোনোদিনও এর মুখ দেখবো না। এরপরই রিহান রুমির সামনে তার লেখা বইটি পড়তে শুরু করে এবং বলে, এই বইটা তো ভীষণ বোরিং। এতে রুমি ভীষণ রেগে গিয়ে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই সময় রিহান পুরো বইটাই পড়ে ফেলে, আর বইটা তার খুবই ভালো লাগে। এরপর যখন রুমি ক্রোয়েশিয়া পৌঁছায়, তখন দেখে রিহানও একটি ট্যাক্সি করে সেই ইয়ট দ্বীপের দিকেই যাচ্ছে, যেখানে রুমিরও যাওয়ার কথা ছিল। এটা দেখে সে নিজের কপালকে দোষ দিতে থাকে, আরে আমি কোথায় এসে ফেসে গেলাম। তখন রুমি বুঝে যায় যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটা থেকে মুক্তি পেতে হবে, না হলে সে তাকে বিরক্ত করেই ছাড়বে। কিছুক্ষণ পর রুমি জানতে পারে তার আর রিহানের রুম একটাই, যেটা এখন তাদের দুজনকেই শেয়ার করতে হবে। এটা শুনে তো রুবির মাথায় যেন বাজ পড়ে যায়। সে রুম বদলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। আর এইসব দেখে রিহান তো ভীষণ মজা পাচ্ছিল, কারণ রুমিকে বিরক্ত করতে তার ভীষণ আনন্দ লাগে। এরপর দুজনই একসঙ্গে থাকে। তখন আবারও দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। রুমি তখন পুরোপুরি বিরক্ত হয়ে পড়ে এবং যে কোনোভাবেই সে রিহানের হাত থেকে মুক্তি পাওয়াই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। এরপর রাতে ডিনার করতে আসে এবং খাবার অর্ডার দেয়, কিন্তু খাবারটা তার একদমই পছন্দ হয় না। এভাবে সে একের পর এক অনেক খাবার অর্ডার করে, কিন্তু কোনো খাবারই তার মন ভরে না। এখন সে বুঝতে পারছিল না সে শেষ পর্যন্ত কি করবে। অন্যদিকে রেহান বসে বসে নিজের খাবার বেশ উপভোগ করছিল। রুমি তখন জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো ইন্ডিয়ান খাবার আছে, যেমন থ্যাপলা ট্যাপলা? এতে রিহান আবারও রুমিকে নিয়ে মজা করতে শুরু করে,
রুমি রেগে গিয়ে না খেয়েই ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর রিহান ইয়োটে রুমির কাছে আসে এবং বলে, এখানে কেন ঘুমাচ্ছ? চলো গিয়ে রুমে ঘুমাও। কিন্তু রুমি তো খোলা আকাশের নিচেই থাকতে চায়, তাই রিহানও ওখানে তার সঙ্গে সঙ্গে কথা বলতে থাকে। এরপর সে রুমিকে থ্যাপলা দেয় এবং বলে, এখানকার শেফকে রাজি করিয়ে তোমার জন্য এটা বানিয়েছি। এটা খেয়ে রুমি খুব খুশি হয়, আর রিহানের এই ব্যবহারটা তার ভীষণ ভালো লাগে। পরের দিন রিহান দেখে রুমি এক জায়গায় বসে কাঁদছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো? তখন রুমি বলে, আমার যে বইটা আছে না, সেটাতে অনেকেই নেগেটিভ রিভিউ দিয়েছে, কেউ কেউ তো আমাকে নিয়ে ট্রোলও করছে। রুমিকে হাসানোর জন্য রেহান তখন তার বইটা নিয়ে মজা করতে শুরু করে। এতে রুমি সেখান থেকে রাগ করে চলে যেতে চায়। রিহান তখন বলে, বলো তো আমি কি করলে তুমি এখন খুশি হবে? রুমি বলে, তুমি যদি আমার বইটা পড়ো তাহলে আমি বেশ খুশি হব। কিন্তু রিহান বলে, এত বোরিং বই আমি কিভাবে পড়বো? এটা শুনে রুমি রেগে গিয়ে বলে, আমার পেছনে এসো না তুমি। এরপর রুমি একটি পার্টিতে এসে আনন্দ করছিল। ঠিক তখনই রেহান তার কাছে এসে বলে, তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো তাই না? তারপর সে জানায়, তোর ওই বইটা আমি ফ্লাইটেই পড়ে ফেলেছি, আর সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রুমি তখন জিজ্ঞেস করে, তাহলে আমার বই নিয়ে তুমি এত মজা করছিলে কেন? রিহান বলে, তোমাকে খেপাতে আমার বেশ মজা লাগে। এই কথা বলতে বলতে তারা একে অপরের কাছে চলে আসে। পরে তারা ইয়োটে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের সকালে রিহান রুমির কাছে এসে বলে, আমাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তখন রুমি বলে, জানি না, কিন্তু আমার আজকাল এই ধরনের প্রেম ভালো লাগে না কেন। আমার তো 19-এর ভালোবাসাগুলোই পছন্দ। রুমি বলে, আগে যখন খুব কষ্ট করে ছেলে মেয়ের বিয়ে হতো তখন সেই ভালোবাসার গল্পগুলো অনেক সুন্দর হতো আর কতই না গভীর হতো। এখনকার দিনে তো আর এমন কিছু দেখাই যায় না। এসব কথায় রিহান খুব বেশি গুরুত্ব দেয় না। সে নিজের অনুভূতিগুলো একপাশে রেখে ভাবে, যতদিন আমরা একসঙ্গে আছি ততদিন তো এভাবেই চলুক, কারণ সে তখনও নিজের ফিলিংস নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিল না। এরপর সেদিন থেকে দুজনে একসঙ্গে ভ্যাকেশন উপভোগ করতে থাকে। দুজনের সঙ্গে সময়টা বেশ ভালো কাটছিল। তারপর একদিন রিহান নিজের সম্পর্কে তাকে কিছু কথা বলে। সে জানায় তারা আগে দিল্লিতে থাকতো। সে যখন ছোট ছিল তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যায়। তখন তার মা সব দায়িত্ব সামলেছে, এমনকি নানু নানির দেখাশোনাও তার মাই করত। রিহান বলে, স্কুলে পড়ার সময় তার ক্রিকেট খেলতে খুব শখ ছিল। সে নিজের টিমের ক্যাপ্টেনই ছিল, এমনকি কোচ তাকে বলেছিল একদিন সে ভারতের একটি বড় টিমে খেলবে। কিন্তু সবকিছু ছেড়ে তাদের ইউএসএ চলে যেতে হয়, কারণ তার মায়ের ব্যবসা বাড়ানোর দরকার ছিল আর পরিবারকে দেখতে হতো। সে বলে, যদি সে মাকে বলতো যে নিজের স্বপ্নের জন্য সে এখানে থাকতে চায়, তাহলে মা তার নিশ্চয়ই তার স্বপ্নের জন্য সেখানেই থেকে যেতেন। কিন্তু সে মাকে কিছুই না বলে চুপচাপ তার কথা মতো ইউএসএ চলে আসে। রুমি তখন জিজ্ঞেস করে, তুমি এমনটা করলে কেন? রিহান বলে, ওই লোকই বাকি যে নিজের পছন্দের নারীর সব কথা না মানে। এই কথা শুনে রুমি রিহানের উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর একটু পরে রিহানের কাছে পিঙ্কির ফোন আসে। সে রুমির সঙ্গে পিঙ্কির কথা বলিয়ে দেয়। পিঙ্কিরও রুমিকে বেশ ভালো লাগে। এটা দেখে পরের মুহূর্তে রিহান রুমিকে বলে ফেলে, আই লাভ ইউ। রুমি তো অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি এসব কথা কিভাবে বলো তুমি? তখন রিয়ান বলে, আমার জীবনে এই পর্যন্ত 3টা রিলেশনশিপ হয়েছে, অনেক মেয়ের সঙ্গে আমি ফ্লার্টও করেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আই লাভ ইউ বলিনি। কারণ আমি ঠিক করে রেখেছিলাম যেদিন কাউকে এই কথা বলবো সেই মেয়েটা হবে আমার সত্যিকারের ভালোবাসা। সে আরো বলে, আজ আমি তোমাকে যে কথাগুলো বললাম আজ পর্যন্ত আমি কাউকে এইসব কথা বলিনি। তোমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগে আর সত্যগুলো আপনা আপনিই বেরিয়ে আসে। তাই আমার কাছে তুমি একদম পারফেক্ট। এই কথার জবাবে রুমি কিছুই বলে না। এরপর হঠাৎ করে দৃশ্যটা আগ্রায় শিফট হয়। সেখানে রাতে হাঁটতে হাঁটতে উমর বাড়ির বাইরে চলে আসেন, আর তখনই একটি গাড়ির সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জিয়া ফোন করে রুমিকে সব কথা জানায়। সে আরো বলে, এখন আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের খুব ভালো সম্পর্ক। সে কানাডায় থাকে, আমি ওকে বিয়ে করে ও কানাডায় শিফট হয়ে যাব। তাই এখন বাবাকে নিয়ে আমার খুব টেনশন হয়, ওনার কি হবে। রুমি এসব কথা শুনে সঙ্গে সঙ্গেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসতো। তখন রিয়ান বলে, আমিও তোমার সঙ্গে যাব। এই সুযোগে বাবার সঙ্গে আমাদের সম্পর্কের কথাও বলে দেওয়া যাবে। কিন্তু রুমি বলে, এত তাড়াতাড়ি এসব কেন? আমাদের তো মাত্র 10 দিন হলো দেখা হয়েছে। এর উত্তরে রিহান বলে,
আমার মা বাবা 10 বছর ডেট করার পর বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 3 বছরের মধ্যে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় আছেন সেটাও জানি না, তাই আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু রুমি বলে এটা সম্ভব না, কারণ জিয়ার সঙ্গে তার কথা হয়েছে, আর জিয়া সুখীকে বিয়ে করে কানাডায় চলে যাবে। তখন বাবার সব দায়িত্ব এসে পড়বে রুমির উপর, কারণ এতদিন জিয়াই বাবার খুব যত্ন নিয়েছে। সেই কারণে রুমি এতদিন নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পেরেছে, কিন্তু এখন তো তার পালা। সে চায় জিয়া নিজের জীবনটাকে স্বাধীনভাবে কাটাক, আর সে নিজের বাবার দায়িত্ব নিক। এই কথা শুনে রিহান খুব মন খারাপ করে ফেলে। রুমি আরো বলে তাদের বিয়ে হতে পারে না, কারণ দুই মেয়েরই যদি বিয়ে হয়ে যায় তাহলে বাবার দেখাশোনা করবে কি? আর যদি সে রিহানকে বিয়ে করে তাহলে নিশ্চয়ই তাকে ইউএসএ শিফট করতে হবে। সেক্ষেত্রে বাবা তো পুরো একাই হয়ে যাবেন, কারণ বাবা কখনোই নিজের বাড়ি ছেড়ে ইউএসএ যাবেন না, এটাই তার অভ্যাস। তিনি নিজের দেশ আর নিজের বাড়িকে ভীষণ ভালোবাসেন। এই কথা বলে রুমি সেখান থেকে চলে যায়, আর রিহান মন খারাপ করে ইউএসএ ফিরে আসে। এরপরে আমরা দেখি রিহানের আর কোনো কাজেই মন বসে না। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো সে একেবারে চুপচাপ আর বিষণ্ণ হয়ে যায়। এটা দেখে মা পিঙ্কি ভীষণ কষ্ট পায়। অন্যদিকে রুমিও প্রায় রিহানকে মনে করতে থাকে। কিছুদিন পর জিয়ার কথাবার্তা শুরু হয়। এদিকে রিহানের এই অবস্থা দেখে পিঙ্কি তার ছেলেকে বলে, তুই যদি এভাবে থাকতে চাস তাহলে তুই ইন্ডিয়া চলে যা। তুই আমার ছেলে হয়ে এত সহজে হাল ছেড়ে দিলি? যদি রুমি নিজের বাবার জন্য সম্পর্ক ভেঙে থাকে তাহলে সে আমার বউ হওয়ার জন্য একদম পারফেক্ট। তাই আমার বউ আমি তাকেই বানাবো, তুই যা আর তাকে নিজের স্ত্রী বানিয়ে নিয়ে আয়। এই কথা শোনার পর রিহান তো খুব খুশি হয়ে যায়। এদিকে সুখীর পরিবারের লোকজন ওমরের সঙ্গে দেখা করতে আসে। তখন ওমর সবাইকে তাজমহল ঘুরিয়ে আনতে নিয়ে যায়। সেখানে রুমি হঠাৎ রিহানকে দেখে ফেলে। তাকে দেখে সে গলায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করে। এরপর নিজেকে সামলিয়ে বললে, মুভ অন করা তো এমনিতেই খুব কঠিন ছিল, তার উপর তুমি আবার আমার সামনে চলে এলে কেন? এখন তো আমার প্রাণই বেরিয়ে যাবে। রিহান বলে, আমি ওই ধরনের ছেলেই না যে সহজে হাল ছেড়ে দেয়। এবার আমরা একসঙ্গেই থাকবো, যাই হোক না কেন। কিন্তু রুমি তখন জানায়, আমার বাবা হচ্ছে একজন রিটার্নড অফিসার। তিনি নিজের দেশকে খুব ভালোবাসেন, তাই তিনি কখনো এই জায়গা ছেড়ে যাবেন না। এর মানে তোমার হার নিশ্চিত। রিহান বলে, সেটাও দেখা যাবে। এরপরে আমরা পরের দিনের দৃশ্য দেখি। আজ সুখী আর জিয়ের বিয়ের জন্য ওয়েডিং প্ল্যানার ডাকা হয়েছে। ঠিক তখনই সেখানে রিহান হাজির হয়। তাকে দেখে রুখির মাথায় তো হাত পড়ে যায়। এরপর জানায় রিহান সেই ওয়েডিং প্ল্যানার কোম্পানিটাই কিনে নিয়েছে, শুধু ওমরকে ইমপ্রেস করার জন্য। এরপর রিহান প্রতিদিনই ওমরের সঙ্গে দেখা করে বিয়ের প্ল্যানিং করতে থাকে, আর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রুমির বাড়িতে তাদের প্রতিবেশীরা আসে। প্রতিবেশীর ছেলেটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে রুমিকে ভীষণ পছন্দ করে, কিন্তু রুমি তাকে একদমই পাত্তা দেয় না। এরপর একদিন ওমরের এক প্রতিবেশী বন্ধু, যিনি পণ্ডিত ছিলেন, তিনি সুখী আর জিয়ার কুণ্ডলী দেখে বলেন, এই বিয়ে 5 দিনের মধ্যেই করতে হবে, না হলে পরে শুভ যোগ আসতে অনেক বছর লেগে যাবে, তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। এই কথা শুনে রিহান তো খুব টেনশনে পড়ে যায়। সেভাবে এত অল্প সময়ের মধ্যে আমি কি করব? এখনো তো আমাকে নিজের বিয়ের কথাই বলতে হবে। যখন এই কথা ছেলের বাড়ির লোকজন জানতে পারে, তখন তারা ওমরের কাছে এসে খোঁচা দিতে শুরু করে। তারা বলে, আমাদের তো মনে হচ্ছে এটা সবই আপনার প্ল্যান। বিয়ের খরচ বাঁচানোর জন্য এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন। 5 দিনের মধ্যেই বিয়ে হলে তা আপনার অনেক টাকাই বেঁচে যাবে। এখানে সুখীর মা বাবা থেকে শুরু করে শ্বশুরবাড়ির লোক হিসেবে খুবই অহংকারপূর্ণ আর রুড আচরণ দেখাচ্ছিল তারা। তখন রেহান উঠে দাঁড়ায় এবং নিজের কথার মাধ্যমে ছেলের বাড়ির সব লোকজনের মুখ বন্ধ করে দেয়। সে বলে, বিয়েতে যত কম মানুষ আসবে ততই মতো মজা হবে, আর চিন্তা করবেন না, বিয়ের সব প্রস্তুতি খুব জোরে সোরেই হবে। এরপর জিয়া আর সুখীর বিয়ের সব আচার অনুষ্ঠান শুরু হয়ে যায়। রিহান সত্যি এমনভাবে প্রস্তুতি নিয়েছিল যে সবাই অবাক হয়ে যায়। এরপর আসে সঙ্গীতের রাত। সবাই খুব আনন্দ করছিল। ঠিক তখনই রিহান আর রুমিকে একসঙ্গে দেখে ওমরের একটু সন্দেহ হতে শুরু করে। সেই সময় পিঙ্কিও তার ছেলের সঙ্গে দেখা করতে আসে। রুমির সঙ্গে দেখা করে সে খুব খুশি হয়, কারণ পিঙ্কি তো আগে থেকে রুমিকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিল। রাতে রিহান ও ওমর একসঙ্গে মদ খাচ্ছিল। কথার পাকে পাকে ওমর রেহানকে জিজ্ঞেস করে,
আমার ছোট মেয়েকে তোমার কেমন লাগে? রিহান বলে, স্যার ও তো আমাকে খুব ভালোই লাগে। তখন ওমর বলে, তাহলে তুমি কি ওকে বিয়ে করবে? এই কথা শুনে রিহান বলে, আরে স্যার, আমি তো আসলে এই কথাটাই বলতে চেয়েছিলাম, আপনি নিজে থেকেই শুরু করে দিলেন। নিশার ঘরে রিহান তখন ক্রোয়েশিয়ার সব কথা ওমরকে বলে দেয়, আর তাদের কিভাবে দেখা হয়েছিল, কিভাবে প্রেম হয়েছিল, সব কিছু। এটা শুনে ওমর রুমির কাছে এসে বলে, আমি সব সত্যি জেনে গেছি। এতে রুমি রিহানের উপর বিষম রেগে যায় আর বলে, তুমি বাবাকে আমাদের ভালোবাসার কথা কেন বললে? তখন রিহান ওমরকে বলে, রুমি আমাকে ভালোবাসে, কিন্তু আপনার জন্য সে এই জায়গাটা ছেড়ে যেতে চায় না, কারণ আপনি কখনোই ইউএসএ যাবেন না, তাই ও আমার থেকে দূরে সরে গেছে। এই কথা শুনে ওমর বিষম কষ্ট পেয়ে যায়। ঠিক তখনই নেশাগ্রস্ত অবস্থায় পিঙ্কি সেখানে এসে ওমরকে বলে, আপনার মেয়ে তো আমার খুব পছন্দ, আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গে ইউএসএ চলুন, আর যদি যেতে না চান তাহলে আমার কাছে আরেকটা প্ল্যান আছে, আপনি মরে যান, আপনার মেয়ে নিজ থেকে আমাদের সঙ্গে চলে আসবে। এই কথা শুনে রুমি বিষম রেগে যায় এবং পিঙ্কির উপর চিৎকার করে বলে, আমার বাবা সম্পর্কে আপনি এসব কি বলছেন? এখন রিহানকেও মাঝখানে আসতে হয়। সে রুমিকে বলে, আমার মায়ের সঙ্গে কথা বলার তামিজ শিখো, রাগের মাথায় তুমি খুব বেশি বলে ফেলেছো। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার মায়ের অপমান আমি কখনো সহ্য করব না। রুমির বাবা ওমর তখন রিহানকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রিহান বলে, আমাদের মধ্যে এখন আর কিছুই হতে পারে না। এই কথা বলে সে তখন চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই ওমর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভেতর ওমরের পরীক্ষা নিরীক্ষা চলছিল, আর বাইরে সবাই চুপচাপ হয়ে বসেছিল। তখন রিহানের মা পিঙ্কি ছেলেকে বলে, আমি নেশা একটু বেশিই বলে ফেলেছি। এরপর সে রুমির কাছে গিয়ে ক্ষমা চায়, মা আমাকে মাফ করে দে, আমি খুব বেশি বলে ফেলেছি। রুমিও নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এরপর ডাক্তার এসে জানায় ওমর নিয়মিত তার ব্লাড প্রেশারের ওষুধ খাননি। এটা শুনে রুমি কাঁদতে শুরু করে, কারণ এই দায়িত্বটা তারই ছিল। রিহান তখন রুমির কাছে আসে আর রুমি বলে, আমার বাবা তো ওষুধ খেতেও ভুলে যান, তাই আমাকে সব সময় তার সঙ্গেই থাকতে হবে। এরপর রিহান ওমরের সঙ্গে দেখা করতে যায় এবং বলে, আপনার সঙ্গে দেখা করে আমি বুঝেছি বাবার ভালোবাসা কাকে বলে, কারণ আমি তো কখনো নিজের বাবাকে দেখিইনি। আপনি সবসময় আমার কাছে সবচেয়ে ভালো বাবার মতোই থাকবেন। এতে ওমরও খুব খুশি হয়ে যায়। এরপর ওমরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর সুখী আর জিয়ার বিয়ের দিন আসে। বিয়ের পর জিয়ার বিদায় হয়ে যায়। তখন রুমিও রিহানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, রিহান যাই হোক না কেন, আমার বাবার দায়িত্ব আমারই, আমি তার কাছ থেকে কখনো পালাতে পারি না, তাই আমরা কখনো এক হতে পারবো না, কারণ তোমাকে ইউএসএ থাকতে হবে আর আমাকে বাবার সঙ্গেও থাকতে হবে ভারতে। এই কথা বলে সে আজই তাদের সম্পর্ক ভেঙে চলে যায়, আর রিহান শুধু তাকিয়ে থাকে তার দিকে। সেই দিনই রিহান তার মায়ের সঙ্গে ইউএসএ ফিরে যায়। তারা নতুন বাড়িও কিনে নেয়। পিঙ্কির মনে হয়েছিল এতে হয়তো রিহানি খুশি হবে, কিন্তু রিহানের মন তো একদমই ভালো ছিল না। এদিকে ওমর রুমিকে দেখে বলে, আমি তো তোর সঙ্গে ইউএসএ যেতে রাজি আছি। কিন্তু রুমি বলে, আপনি তো আপনার বোনের ছেলের বিয়ে তো বাড়ি ছেড়ে 2 দিনের জন্য যাননি, তাহলে ইউএসএ কিভাবে এতদিন থাকবেন? আর এই কথা শুনে ওমর আর কিছুই বলতে পারে না। অন্যদিকে পিঙ্কি রিহানের অবস্থা দেখে একদিন বলে ওঠে, তুই রুমি যদি এখানে আসতে না পারে তাহলে তুই কেন ওর বাড়িতে গিয়ে সেটেল হয়ে যাস না? রিহান বলে, রুমির কাছে যেমন তার বাবা অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছেও ঠিক তেমনই তুমি অনেক গুরুত্বপূর্ণ। তখন পিঙ্কি বলে, ঠিক আছে, আমিও তোর সাথে ইন্ডিয়া যাব, তুই যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। এই কথা শুনে রিহানের আইডিয়াটা বেশ ভালো লাগে। এরপর আমরা দেখি রুমি তার দ্বিতীয় বই লঞ্চ করছে। ঠিক সেই সময় রুমির প্রতিবেশী ছেলেটা, যে তাকে পছন্দ করত, আজ তাকে প্রপোজ করে। এতে রুমি ভাবতে থাকে সে তাকে কি উত্তর দিবে। ঠিক তখনই সেখানে রিহান এসে যায়। সে রুমিকে বলে, তোমাকে ইউএস আসতে হবে না, কারণ আমি আর আমার মা দুজনে তোমার আর তোমার বাবার সঙ্গে থাকতে রাজি, আমরা তো সব প্ল্যানিং করে ফেলেছি। এই কথা বলে রিহান রুমিকে প্রপোজ করে। রুমিও হ্যাঁ বলে দেয়। এতে তো ওমর আর পিঙ্কি দুজনেই খুব খুশি হয়ে যায়। অর্থাৎ এখন রুমি আর রিহান এখানেই থাকবে, আর এইখানেই এই মুভি শেষ হয়। বন্ধুরা, এরপর আপনি আর কোন মুভি এক্সপ্লেনেশন চান কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, টাটা।